তোমাতেই আসক্ত দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরের এক কোণায় অবস্থিত আবরার কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। ইভানের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি। একটু ব্যথা পেয়েছে কিসে? মিউ মিউ আওয়াজ তুলে এদিক সেদিক ছুটোছুটি করছে। সেই দিকে মোটেও হুঁশ নেই কারোরই। বিরক্তিও আবরার কপাল কুঁচকে এক পলক অ্যানির পাশে তাকায়। বিড়ালটি কী বুঝল, তাকে চোখ রাঙানো হলো। সে গুটি গুটি পায়ে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ে। সিয়াম নাকের পাটাতল ফুলিয়ে ফোঁস করছে সাপের মতো, যেন এই মুহূর্তেই হামলে পড়বে আবরারের ওপর, ছোবল দিয়ে ধ্বংস করে দেবে এই মানবটিকে, ছিন্ন ভিন্ন করে ফেলবে দেহখানা। আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয়। অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে। আমান ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে। কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি করে বলে ওঠে, মানি না, আমি মানি না, কিছুতেই মানব না, এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে। আহাদ আমানের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয়। চোখ পাকিয়ে বলে, রাবিশ কথা বলবে না। আমি মরে যাচ্ছি যন্ত্রণায়, আর শালা তুই বলছিস উত্তেজিত হব না? শুধু উত্তেজিত কেন, আমি তার বড়টা হব। চুপসে যায় আহাদ। কাঁচুমাচু হয়ে বসে থাকে আমানের পাশে। এতক্ষণে মুখ খোলে সিয়াম। গট গট পায়ে এগিয়ে আবরারের পাশে বসে। তার হাত থেকে ফোন কানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে, কি বলছিস তুই এইসব? কবে বিয়ে করলি? 6 বছর হলো, একসাথেই তো আছি, কোনো বালছাল তো দেখলাম না। কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করল না আবরার, বরং সিয়ামের হাত থেকে ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ালো। ফোন দে, আগে জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম। আবরার ফোনে মনোযোগী হয়, যেন আশেপাশে কোনো কথাই তার কানে যাচ্ছে না। সিয়াম ছোট্ট ছোট্ট নয়নে তাকিয়ে থাকে। মিথ্যা বললে না তো আবরার? তাহলে মেয়েটাকে বিয়ে কবে করলো? মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে। আহাদ ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়। এই মুহূর্তেই তাকে যেতে হবে, তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে, আসছি। হ্যাঁ, কালকে আবার আবরারের ক্লাস নেব, বিয়ের ভূত ছোটাবো ঘাড় হতে। পরপর আমানও বলে তারও যেতে হবে। একে একে সকলে প্রস্থান করে, শুধু রয়ে যায় সিয়াম। সে আবরারের সাথেই থাকে। সকালেই যেতে ফোঁস করে শ্বাস টানে আবরার। ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমেই দরজা আটকায়, পরপরই খুলে ফেলে পরনে থাকা সাদা রঙের শার্টখানা। বুকের ক্ষত গভীর, শার্টের বেশ সমস্যা হচ্ছিল। সিয়াম এখনও তাকিয়ে আছে আবরারের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে ততক্ষণ সে দৃষ্টি সরাবে না, এটা জানা আবরারের। তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে, মেবি 2015 সাল ছিল। ওই মেয়েটার আম্মু মারা যায়, তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে, ব্যাস। সিয়ামের কপালে ভাঁজ পড়ে। মানে কি? সেই অনেক 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 আগের বিয়ে? আবরার নিজের বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো। সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরারের পাশে বসে পড়ে। গালে হাত দিয়ে বলে, আই গেস মেয়েটাকে তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স দিতে চাস। খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরার জবাব দেয়, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ধুর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না? দেখ ভাই, তাকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, একটা পুতুল সে। তুই তাকে পছন্দ করিস না। তাছাড়া তোদের বিয়েও কোনো ঠিক ঠিকানা নেই। ভাই, আমাকে ওকে দিয়ে দে, আই প্রমিস। বুকের ভেতর আগলে রাখবো।
ট্রাস্ট মি। জবাব দেয় না আবরার, একটু বিচলিতও হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় সিয়াম, তবে এটুকু বুঝে যে আবরার মেয়েটাকে 0%ও পছন্দ করে না। মনে মনে খুব খুশি হয়। ভাই, তোর তখন লজ্জা লাগলো না এইটুখানি মেয়েকে বিয়ে করতে? তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করবা আমি, হাজতে পূর্ব, জেলের ভাত খাওয়াবো। বেশ জোরে জোরে কথাগুলো বলছে সিয়াম। অ্যানির খোঁজে নিচে নেমেছে আদ্রিতা, তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে। মুহূর্তে বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, চলুন থানায়, করে আসি মামলা। শুভ কাজে দেরি করতে নেই, আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। আবরার ঘাড় বাঁকিয়ে তাকাই আদ্রিতার দিকে। সদ্য গোসল করেছে বোধহয়, লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে, ভীষণ স্নিগ্ধ লাগছে। সিয়াম হাঁ করে খানিকক্ষণ তাকিয়ে থাকে, চোখের পলক পড়ছে না। যেন একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে, আনমনে বলে ওঠে, ভীষণ সুন্দর তুমি আদ্রিতা, ঠিক যেন পরি। আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধহয় ঢুকলো না, কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রশস্ত বাহুতে। নির্লজ্জ লক্ষ্য থাকার বাড়িতে একটা নাদুস নুদুস ছোট্ট মেয়ে আছে, তারপরও খালি গায়ে নাচছে, চরিত্রহীন। নিজ ভাবনার মাঝেই শুনতে পাই লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠ। কি চায় এখানে? নড়ে চড়ে দাঁড়ায় আদ্রিতা। সিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয় শুকনো ঢোক গেলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি। সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আস্তে আস্তে বলে, মুখ বাঁকাবি না, ওয়ার্নিং দিলাম। আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। সিয়াম ঘাবড়ায়, একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা আদ্রিতার গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম থেকে বের হওয়া যাবে না, এখানে সেখানে ঘোরাঘুরি করা যাবে না, ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে আদ্রিতার। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আল্লাহ, এখন কে বাঁচাবে? ভয়ের তো দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে, ইশারায় বলে, আমাকে বাঁচাও। সিয়াম ইশারায় বোঝায়, আমি কিছু করতে পারবো না। আদ্রিতা আবরারের টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে রিনরিনিয়ে বলে, এমন করছেন কেন? আমি তো কিছু করিনি, আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ, এখনও বাচ্চা কাচ্চার মুখ দেখা বাকি। আবরার ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে। সিয়াম এবার একটু সাহস পেল বোধ হয়, এক পা এগিয়ে বলে, আবরার, কি করছিস তুই? ধরছিস কেন ওকে? আবরার চোখ পাকিয়ে তাকায় সিয়ামের মুখপানে, আঙুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম। সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। আবরার টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে। আরে আরে, কি করছেনটা কি? টানাটানি কেন করছেন? এটা কিন্তু ঠিক না। মা আসুক বাড়িতে, আমি বলে দেব সবটা। ননস্টপ বক বক করতে থাকে আদ্রিতা, কিন্তু থামাতে পারে না আবরারকে। টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দকৃত কক্ষে, ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতর, তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসে ভেতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কনুয়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পাঁয়তারা চালায় আবরার। ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবার্ড, আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম,
তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসে না। ঝাঁক বেঁধে আপন নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণ তিথি আপুর সাথে ঝগড়া করতে পারত। তুহিন ভাই আইসক্রিম কিনে এনে দিত। বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটাকে কল করত। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা হয় না। শীতের আমেজ পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের সহ ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়া মতো উত্তাপ বাংলাদেশে, আর এখানে শীত মানা যায়। বারান্দায় যেন শীতটা একটু বেশি। সেই শীতটাকে উপেক্ষা করে বসে আছে আদ্রিতা। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই। ওই তো সাদা রঙের লেডিস শার্ট আর রেইনবোয়ের মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধহয়। আদ্রিতাকে ইতিমধ্যে দুবার ডেকেছে, সাড়া দেয়নি সে। আর প্রতিজ্ঞা করেছে সাড়া দেবেও না। একটু বেশি কষ্ট পেয়েছে কি না? এমনটা কেন করবে? তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না। হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখি। দেখাবে না এই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দেবে। ব্যাস, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশ সাহায্য করছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের। সে জোর ধরে টুকটাক রান্না শিখেছে। মাঝে মধ্যে বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। সিয়াম টমেটো, শসা, কাঁচা পেঁয়াজ কাটছে স্যালাড বানানোর জন্য। সে তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বকবক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আবরার অবশ্য সেই দিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে অ্যানি কিচেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না? ইতিমধ্যেই গোটা বাড়ি দুবার চক্কর দিয়ে ফেলেছে। তারপরও আদ্রিতাকে না পেয়ে হতাশ সে। কোথায় গেল তার মাম্মাম? অ্যানির পানে নজর পড়তেই সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুরিখানা নামিয়ে টি শার্টেই হাত মুছে নেয়। অতঃপর হাত টুমুরে বসে কোলে তুলে নেয় অ্যানিকে। নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খাওয়ার শব্দ করে এবং শুধায়, কোথায় গেছিলে তুমি? তোমার বিরহে আমি আদমরা হয়ে গেছিলাম। বিড়াল ছানাটা বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না। তারপর আবার চুমু। সিয়ামের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে। মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে। তবে সিয়াম ছাড়ে না, বরং আরও একখানা চুমু খেয়ে বলে, ওরে শালা, কোলে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই দাঁড়িয়ে পড়ে। আবরারকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো 1 পিস কেটেছি, বাকিগুলো তুই কেটে নিস। আমি আদ্রিতাকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারের কোনো ভাবান্তর হয় না। সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে, যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুরবাড়ি যেতে দেবে না। মা আর শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে। 5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুই গিয়েছিল। সিয়াম 3 রাত হাসপাতালে কাটিয়েছে। এমনকি অহনাকে হাসপাতালে সিয়ামই নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমে সোফায় বসে আছে অহনা, তার কোলে ছোট্ট ছানাটি, যে তার হাত পা নেড়ে খেলছে।
আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারের রান্না করা মাংস ভুনা, খিচুড়ি খাওয়া বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়, দুবার টোকা দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর নরম স্বরে বলে, আদ্রি, অহনা এসেছে তার ছানা নিয়ে। কি যে কিউট, তুমি কোলে নেবে? অভিমানী আদ্রিতার অভিমান গলে জল হয়ে যায়। ছোট বাচ্চা তার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটের একটা বাচ্চা ছিল। আদ্রি সদা গিয়ে সেই বাড়িতে বসে থাকতো, বাবুকে কোলে নিত। এর জন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কিনা তাকে কোলে নেবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যা বলছেন না তো? একদম না, সিয়াম কখনো মিথ্যা বলে না, সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যেন্দ্রনাথ ভালু বলে ডাকে। আদ্রিতা দরজা খোলে। সিয়ামের পানে তাকে মুচকি হাসে। অ্যানি আদ্রিতাকে দেখতে পেয়েই মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পর দেখা মিলেছে মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়, মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। সিয়াম মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড়ই আশা ছিল তার আবরার এগিয়ে আসবে, বাবুটাকে কোলে নেবে, অহনাকে জিজ্ঞেস করবে কেমন আছিস, কিন্তু সেসব কিছুই হয় না। পাষাণ আবরার বোন ভাগিনাকে এড়িয়ে নিজের কক্ষপানে অগ্রসর হয়। অক্ষিপল্লব ভিজে ওঠে অহনার। কি করছে সে? কেন এত দূরত্ব তাদের দুই ভাই বোনের মধ্যে? অনেক ভেবে বুঝতে পারে না তার দোষটা কোথায়। আবরার তো ছোট থেকেই এমন, বাবা মা বোন কারোর প্রতি তার তেমন টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গতিতে এগিয়ে আসে অহনার পাশে বসে। বাবুর পানে তাকিয়ে একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি আদ্রিতা, চিনেছেন আমায়? অহনা মৃদু হাসে, ওয়ালাইকুম আসসালাম, চিনেছি তোমায়। বাবুকে একটু কোলে দেবেন? আমি হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতা। একটু পরপরই চুমু খাচ্ছে বাবুর মাথায়, হাতে, গালে, নাকে এবং খিলখিল করে হেসে উঠছে। অ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে। কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মনিবকে এবং লেজ নাড়াতে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড্ড ক্লান্ত লাগছে তার, একটু রেস্ট নেবে। বাচ্চার দায়িত্ব আদ্রিতাকে দিয়ে দিয়েছে। আতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে। দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদ্রিতা। ভালোই লাগছিল এতক্ষণ, তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে দু হাত দিয়েই ধরে রেখেছে, একদম ছোট্ট এবং তুলতুলে। যদি পড়ে যায়? সাবধানের মান নেই। অগত্যা পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলে তো একটু চুলকে দিতে বলতে পারতাম। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এটাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে, স্যুট বুট পরে, চুল টুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে, যেন বলিউড হিরো আবরার তাসনিন। অবশ্যই হিরোদের মতোই দেখতে তাকে, খালি ওই একটু ঠোঁটে সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা, বিড়বিড় করে বলে, শালা কোথাকার। ভাবখানা ধরে কি যেন রাজপুত্র কোনো রাজ্যের। ওরে গোলামের পুত, ইচ্ছা করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাব ছাটাতে। আবরারকে বকতে বকতে একখানা
কথা মাথায় আসে, এই শালাকে দিয়েই কাজটা করিয়ে নেওয়া যাক। বেমালুম ভুলেই গেছে অনেকক্ষণ আগে একটা পাষাণ লোক তাকে রুমে বন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা। তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরারের পা থেমে যায়, ভুরু কুচকে তাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চেনেন না? ওই যে লম্বা করে হাত থাকে 4টা, জামার ফাঁক দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকোনো যায়, চেনেন না? আবরার দাঁতে দাঁত চেপে ইডিয়েট শব্দটা আউড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। চিন্তিত হয় আদ্রিতা, অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে, হয়তো সুইজারল্যান্ডে পিঠ চুলকানির নাম ইডিয়েট। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার, ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হচ্ছে কোমরখানা ভেঙেই গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমাচ্ছে। পিঠ চুলকোনোর অভাব সয়ে গিয়েছে। সেই যে অহনা আর আতিয়া বেগম ঢুকেছে কক্ষে আর বের হওয়ার নাম নিচ্ছেন না। বিরক্ত আদ্রিতা বিড় বিড় করে বলে, তোমাকে আমি কখনোই কোলে নেব না রে বাচ্চা। তোর মা, নানু আর মামা বড্ড পাষাণ। তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই, বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন ভাই, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতা থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপরে বলে, ওরে সিয়াম ভাই, আমি কোন কসাইয়ের আস্তানা এসে পড়েছিলাম। এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও হয়তো তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গেলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল, মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে, সিয়ামকে পছন্দ করছে। খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই, আপনি বড় সরল, সোজা এবং বলদ। মানবিকতার মানে জানেন না? ছি ছি, লজ্জা পাওয়া উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাঁদো কাঁদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা জানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি। জানেন, কয়দিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকেই সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয়ই বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কে আবার? আমার ফিউচার বাবার বাচ্চা, বর্তমান বয়ফ্রেন্ড,
আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়িভুড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফুলায় সিয়াম। মানে এইটুকুনি মেয়ে এখনও নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে। কি একটা অবস্থা! এই সব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছন্নে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমড়া করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়েই যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আবরারের ভয়ে এখান থেকে সরতে পারছে না। আমান গম্ভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে, আর আহাদ একটু পরপর হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছা ছিল না, শুধুমাত্র ওরা এসেছে বলে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গেছে। যার দিকেই তাকায় তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্টবার আদ্রিতার দিকে তাকিয়েছিলি, আর সে আগে থেকেই ম্যারিড ছিল। তো? শুধু ম্যারিড? বয়ফ্রেন্ডও আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে, আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আবরার ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশ করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ, সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা। হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাঁচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক কাঁচের টুকরো ঢুকে পড়ে আবরারের হাতে। গল গল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে, তো এক পলক গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে ভালো গ্লাস ভাঙলো, নাকি তার শক্তি দেখালো, নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজের পকেট থেকে রুমাল বের করে আবরারের হাত চেপে ধরে। আমান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না। ঢের জানা আছে ওদের, তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তোলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তেই একখানা বালিশ আর একখানা খাট পেলেই নিমেষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝোঁকে এবং সরল স্বরে শোধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলল, আরে ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই, পাচ্ছি না কেন, ভাঙে না তো। সিয়াম গাঁটটা মারে ইভানের কপালে এবং বলে, বেড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগল। আমান বলে, আমাদের আবরার তাসনিন শত শতবার বেড পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওসব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে, ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগে আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট
পায়ে বেরিয়ে যায় ক্লাব থেকে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাত আনুমানুক 2টো বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যে যেমন সন্ধ্যার সময় একটু পরে একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার এবং 2-3টের দিকে একবার। আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে, খেতে হবে মানেই জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গোলুমলু হও। খাওয়া ছাড়া এ জীবনে আর কিছুই নেই। আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায়? না, দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে। পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খোঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে, বেমালুম সে কথা ভুলে গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছিল বাবার সাথে কথা বলবে বলে, কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নম্বর থেকে কল করা। আসিফ বোধহয় জানতে পারেনি কে কল করেছে, তাই রিসিভ করলো না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পর মুহূর্তেই তার মোটা মাথায় একটা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হয়ে কল করিয়েন। অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম থেকে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বরও টের পাওয়া দায়। এবার আদ্রিতা কিচেনের অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল, তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চটজলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ারি দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়িতে একটা গন্ডার আছে। তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খ্যাপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দেবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছে যেতে পারে। বাকিটা শেষ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। একজোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেলিকায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়, চাপা গম্ভীর স্বরে শোধায়, এখানে কী চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকারে ভূত পেত কোনো কিছুর ভয় নেই। বাঘ ঠিক ঢিসুম ঢিসুম করে সবগুলোকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড একটা বেকার দেশ। এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, অনুন্নত দেশ একটা। আর আপনাকেও বলিহারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেই সব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারতেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানে আলোকিত হয়ে যায়। আশ্চর্য আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি, ঠিক আছে বড় ভাই? বলে অ্যানিকে কোলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড় বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটেপুটে খেয়েছে। এবার দুজনেই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা হাত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে?
আর কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়, সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়ি ঢুকলো। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই, খ্যাপাসারের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে খ্যাপাসারটা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছ তো। বাহ আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। সুন্দর নাম রাখুন, কেটেছে কি না বলুন। কাটেনি তো। আবরার তাসনিন কাঁচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাঁচ তার হাতে ঢুকে গেল। অক্ষিপল্লব বড় বড় হয়ে যায় আদ্রিতার। খ্যাপাসার তাহলে হিরো হওয়ার পাঁয়তারা শুরু করেছে? দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে, একবার হিরো হয়ে গেলে তো আসমানে উঠবে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ, তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে দরজা ধাক্কা দেয়। ব্যাস, খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছি ছি ছি, লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে। শত হোক ভাই তো। পর মুহূর্তেই ভাবে, আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। চলবে।